বউয়ের রাগ হচ্ছে ভাই কঠিন রাগ, খুব সহজে মানানো কঠিন। অসাধ্য সাধন করতে হয়, তবেই না রাগ ভাঙানো সম্ভব। খুব জ্ঞানী জ্ঞানী ভাব ধরে কথাগুলো বলল আদিব। তার সম্মুখে চেয়ারে বসে আছেন আহনাব এবং হাসিব। কথাগুলো অবশ্য সে শুধু আহনাবকে উদ্দেশ্য করে বলেছে। বেচারা বউয়ের রাগ ভাঙাতে অসফল হয়ে অবশ্য এসেছে আবিদের কাছে। প্রথমে সে হাসিবের শরণাপন্ন হয়েছিল। হাসিব উল্টো দুঃখী দুঃখী কণ্ঠে বলছে, কি বলছিস রে ভাই? আমি তোকে কিভাবে সাহায্য করব এই বিষয়ে? আমি তো নিজেই মিসকিন, অবিবাহিত। আমার তো ভাই বউ নাই। আহনাব তাই উপায় খুঁজতে আবিদের কাছে চলে এসেছে। আবিদের পাশে বসেছিল মন। সে স্বামী মুখ পানে তাকিয়ে রয়েছে কটমট করে। হাসিব সেদিকে ইশারা করতেই আবিদও তাকালো। বলা বাহুল্য, সঙ্গে সঙ্গে ঢোক গিলতে হলো তাকে। মন নাকে পাটা ফুলিয়ে বলল, তুমি যে দুলাভাইকে ভাব ধরে এত কথা বলছো, তুমি কবে কোন অসাধ্য সাধন করেছো আমার জন্য? আবিদ আহ্লাদ করে বলল, এটা তুমি কি বলছো মন? চাঁদ আমার, আমি কি তোমার রাগ ভাঙাই না? বলো। তোমার ঢং তো আমি পরে ছুটাবো। আগে দুলাভাইয়ের সমস্যা সমাধান করো, আমি নাস্তা নিয়ে আসছি। মন চলে যাওয়ার পর আহনাব বলো, আমি এখন কোনো অসাধ্য সাধন করব ভাই? শাহজাহানের মতো কি আমাকে তাজমহল টাইপের কিছু বানাতে হবে নাকি? না না, এ কি হয় নাকি এখন? মেয়েরা তো ঘুরতে ফিরতে পছন্দ করে, আপনি অর্ষাকে কোথায় ঘুরতে নিয়ে যান? আহনাফ হতাশ ভঙ্গিতে সোফায় গা এলিয়ে বলল, ছাই, ঘুরতে গেলে তো হতোই। তাহলে তো রাগ ভাঙানোর জন্য এত কসরত করতে হতো না। কাছে ঘেঁষতে দেয় না, আবার যাবে ঘুরতে। বুঝলাম ও আপনার সঙ্গে ঘুরতে যাবে না, কিন্তু আমাদের সঙ্গে তো যাবে। মানে, ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি, অর্ষা বাকি ফ্রেন্ডস মুন, আমি, আমরা সবাই মিলে যদি ঘুরতে যাওয়ার কথা বলি, তখন তো আর বর্ষা বারণ করতে পারবে না। আহনাব খুশি হয়ে বলল, বাকিরা কি যাবে? ভাই যে কি বলেন না, আপনি কি এখনো ওদেরকে চেনেন না? ঘুরতে যাওয়ার কথা বলে কেউ যদি হাসপাতালে ভর্তিও থাকে, তবু প্রয়োজনে অক্সিজেন মাস্ক লাগিয়ে সবার সঙ্গে যাবে। আহনাব হাসলো, বলল, ঠিক আছে, আপনার প্ল্যান আমার পছন্দ হয়েছে ভাই, কিন্তু অর্ষা যেন বুঝতে বা জানতে না পারে এই প্ল্যান আমি ইনভলভ আছি। রাগ ভাঙার পর আমি অবশ্যই নিজে ওকে বলে দেব সব। ওসব নিয়ে আপনি ভাববেন না ভাইয়া, মনে করেন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান সাকসেস। কিন্তু ভাই, যাওয়ার পর রাগ কিন্তু আপনারই ভাঙতে হবে। আহনাব কিছু লজ্জা পেল। হাবিব উচ্ছ্বাসিত হয়ে বলল, ভালোই হলো, বিদেশে যাওয়ার আগে অন্তত সবার সঙ্গে একটা ট্যুরে তো যাওয়া হবে। কিন্তু যাব কোথায় আমরা? আদিব বলল, কোনো অচেনা জায়গায়, যেখানে সচরাচর কেউ ট্যুরে যায় না। কিন্তু আমরা যাব, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। কি বলেন আপনারা? আহনাব এবং হাসিব দুজনই রাজি হলো। সন্ধ্যা 6টা 15 মিনিট। গ্যাঞ্জাম পার্টি অসার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়েছে। সচরাচর এমন ভর সন্ধ্যায় এভাবে একজোট হয়ে ওরা আসে না। আজ হঠাৎ কি হলো কে জানে। অর্ষা রেনুকে নাস্তা দিতে বলে নিজে ওদের সঙ্গে বসে। সকলের সতর্ক দৃষ্টি ওর দিকেই নিক্ষেপ করা। সোফা থেকে একটা কুশন নিজের কোলের উপর নিয়ে অর্ষা জানতে চাইল, সবকিছু ঠিকঠাক? লামিয়া মুখটা দুঃখী দুঃখী করে বলল, কিচ্ছু ঠিক হয় নাই রে দোস্ত। বুকের ভিতর সারা রাত চিনচিন ব্যথা করে, ঘুমাতে পারি না। আশিক বলল, ডাক্তারের কাছে গিয়েছিলি তো? কি বলো ডাক্তার? বলছে ঘুরতে যেতে, কোথাও থেকে ঘুরে এলে ভালো লাগবে। অর্ষা ভুরু কুঞ্চিত করে শুধালো, কোথাও ঘুরতে গেলে বুকের চিনচিন ব্যথা ভালো হয়ে যায়? মন উত্তরে বলো, আলবৎ ভালো হতে বাধ্য। প্রকৃতির মাঝে বিচরণ করলে মন ফুরফুরে হয়ে যাবে। আর মন ফুরফুরে থাকলে শরীরও ভালো লাগবে। সব ব্যথা উপশম হবে, রাতে ঘুমটাও ভালো হবে। তোরা মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছিস আমার থেকে। দুহাত বগল দাবা করে বলল অর্ষা। রেনু এর মাঝেই নাস্তা নিয়ে এলো। সবাই রেনুর সঙ্গে হালকা কথাবার্তা বলে চা নিল হাতে। দিদার চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোর সঙ্গে কি আমরা লুকোচুরি খেলতে এসেছি নাকি?
এরপর সে চোখ বন্ধ করে বলল, তৎক্ষণাৎ চোখ খুলে রান্নাঘরের দিকে তাকালো। গলার স্বর যথাসম্ভব বাড়িয়ে বলল, চাটা অসাধারণ হয়েছে রেনু আপু। রেশমি দিদারের মাথায় গাঁটটা মেরে বলল, তুই তো এসেছিস খেতে, তুই বরং চুপচাপ খা, কাজের কথা তোর দ্বারা হবে না। জুই বলল, অর্ষা শোন, তোর বিয়ের পর আমাদের কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয়েছে বলতো? দিদার বাত সেজে বলল, যাসনি? রেস্টুরেন্টে গিয়ে গান্ডে পেন্টে কে গিলছে? আমি একা? লামিয়া দাঁত কিরমির করে বলল, এটা রে কেউ থামাবি? ও কোন পক্ষে যাচ্ছে বুঝছি না আমি। কিসের পক্ষ? জানতে চাইল অর্ষা। লামিয়া থতমত খেয়ে বলল, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ নাম শুনিসনি? অর্ষা তাকিয়ে রয়েছে সন্দেহ দৃষ্টিতে। সে সময়ে আহিল এবং সকাল এসে উপস্থিত হলো। সকাল দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে। অর্ষা নিজের বোনকে পেয়ে খুশিতে আটখানা হয়ে গেল। সকালের চুলে হাত বুলিয়ে বলল, ভালো আছিস? হ্যাঁ আপু। বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো আছে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, এজন্য কি আহিলকে নিয়ে আসলো? কথাটি বলে চোরের দৃষ্টিতে তাকালো অর্ষা আহিলের দিকে। আহিল ধরা পড়া যাওয়ার ভঙ্গিতে বলল, না মানে এমনিতেই ফেসবুকে কথা হচ্ছিল তাই আর কি। ও বলল তোকে দেখবে। হয়েছে, এত কৈফিয়ত দিতে হবে না। ওরা সবাই ঘুরতে যাওয়ার কথা বলছে। জানি তো, লামিয়া নাকি কঠিন অসুখ হয়েছে। লামিয়া দাঁত মুখ খিচে বলল, হারামজাদা, কঠিন অসুখ না, বুকে ব্যথা। ওই যা হলো আর কি। মাঝে মাঝে এমন অসুখ বাঁধাবি, ভালোই হবে, সবাই মিলে একটু ঘুরতে ফিরতে পারবো। কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না, বলল অর্ষা। সকলের হতাশ দৃষ্টি তাকিয়ে বলল, কিন্তু কেন? আহিল বলল, তুই কি ভাইয়াকে নিয়ে ভাবছিস? ভাইয়াকে আমরা সবাই ম্যানেজ করে নিব। আমি কাউকে নিয়ে ভাবছি না। আমার নিজেরই কোথাও যেতে ইচ্ছে করছে না। লামিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমার দুদিনে তুই আমার পাশে থাকবি না অর্ষা? এই তো বন্ধুত্ব। এতদিন শুনেছি বিয়ে হলে বন্ধুরা পর হয়ে যায়, আর আজ তার প্রমাণ পেলাম। তোদের সবার সামনে একদিন বলেছিলাম না অর্ষা পরিবর্তন হবে নাকি? দেখলি তো এবার, প্রমাণ পেলি? সবাই প্রশ্ন করে। দীর্ঘশ্বাস নিল অর্ষা। কেন জানি মনে হচ্ছে সবটাই সাজানো নাটক, কোনোটাই নিখুঁত নয়। তার প্রত্যুত্তরের পূর্বে বাহির থেকে আহনাফ, আদিল এবং হাসিবও চলে আসেন। আবিদ এসে মনকে বলে, কখন থেকে ফোন দিচ্ছি, রিসিভ করছো না কেন? তোমাকে না পেয়ে আহনাফ ভাইকে ফোন করছি, চিন্তা হয় তো নাকি আমার? বলাই বাহুল্য, এটাই তাদের সাজানো নাটকের একটা অংশ। মন বলল, সো সরি, ফোন সাইলেন্ট করা ছিল, খেয়াল করিনি। ভাইয়া, বসুন আপনি, বলল অর্ষা। এরপর সে রান্নাঘরে গিয়ে নিজের ওদের জন্য চা নাস্তা নিয়ে এলো। হাসিব সোফায় গা এলিয়ে বসে বলল, কি নিয়ে এত গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হচ্ছে সবার? আশিক বলল, আপনার লামিয়াকে নিয়ে। তার হয়েছে চিনচিনে ইয়ে। ওপসে ৯ মাথা, হয়েছে তার বুকে চিনচিনে ব্যথা। সিরিয়াস আলাপেও হাসির ঝড় উঠে গেল। হাসল না শুধু লামিয়া, সে চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছে। আশিক ফাঁকা ঢোক গিলে বলল, ভুল কিছু বললাম নাকি দোস্ত? আপনারা লামিয়া মানে কি রে গাধা? আমার বাবা মা কি আমাকে তার কাছে লিখে দিয়েছে, নাকি তুই দিয়েছিস? তুই কি আমার অভিভাবক? হাসিব শার্টের কলার একটু পিছনে ঠেলে নিয়ে বিড়বিড় করে বলল, একদিন না একদিন তো দিতেই হবে। সেই আশাতে আপনি স্বপ্ন দেখতে থাকেন। এখন আসল আলাপে আসি আমরা, বলল লামিয়া। আদিব গলার মধু ঢেলে বলল, লামিয়া বোন আমার, কি হয়েছে? তোমার সত্যি খুব অসুখ হয়েছে? মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল আদিক্ষেতা। লামিয়া অসহায়ের মতো বলল, হ্যাঁ ভাইয়া, সবাই মিলে কোথাও থেকে একটু ঘুরে আসতে চেয়েছিলাম, কিন্তু অর্ষা যেতেই চাচ্ছে না। আবিদ অর্ষার দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, সে কি অর্ষা, কি সমস্যা? ভাইয়া কি তোমাকে কোথায় যাওয়ার পারমিশন দেয় না? অর্ষা আহনাপের দিকে এক পলক তাকিয়ে বলল,
না না ভাইয়া, ওরকম কিছু না আসলে। তাহলে আসল নকল বাদ। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি একসাথে, বলল হাসিব। অর্ষা ভুরু বাঁকিয়ে বলল, সবাই মানে? আপনারাও যাবেন? হাসিব যেন ধরা পড়ে যাচ্ছে। আবির সেই যাত্রায় বাঁচিয়ে দিয়ে বলল, তোমাদের একা কি করে যেতে দেই? মনকে তো একা ছাড়তে পারবো না। আমি তোমাদের সঙ্গে একা একা বোর হব তো। তাই আহনাব ভাই এবং হাবিব ভাইও যাবে। আহনাব এতক্ষণ চুপচাপ ছিল, এবার সে অভিমানী স্বরে বলল, না ভাই, আপনি হাসিবকে সাথে নিয়ে যান, আমি যেতে পারবো না, অফিসে কাজ আছে। লামিয়া ঠোঁট ফুলিয়ে বলল, হ্যাঁ, এখন তো আপনারা কত কাজই থাকবে। আমার জায়গায় যদি সকালের অসুখ হতো, আপনি কি যেতেন না? তখন সব কাজকর্ম গোল্লায় পাঠিয়ে দিতেন। আমাকে কেন এসবের মধ্যে টানছেন? সত্যি, আমার অনেক কাজ আছে। শালিকার অসুস্থতার চেয়ে বেশি জরুরি কাজ। প্লিজ আমাকে ফোর্স করো না, বোন। লামিয়া একটু নড়েচড়ে বসে এক কলি সুর দিয়ে গাইল, শুনেন শুনেন দুলাভাই আমার কথা, চিনচিনে করে বুকে লাগে যে ব্যথা। আহনা বিব্রত বোধ করছে। সে ওদের মতো এত ভালো নাটক তো জানে না। আহনাবকে এ পর্যায়ে বাঁচাতে হাসিব লামিয়ার মতো সুর দিয়ে গাইল, এ ব্যথা তো আর সে ব্যথা নয়, বয়সের দোষে এই ব্যথা হয়। মিথ্যা অপবাদ দিয়েন না বেয়াই, বয়সের দোষ নয়, এই ব্যথা হয়। কি কারণে তাহলে বেআইনি অসুখ হয়? আসি চোখ মুখ অন্ধকার করে বলো, তোরা দুজনে আমার ক্যারেক্টারে ঢুকে যাচ্ছিস কেন? অর্ষা সবটা বুঝতে পারে। কে যে এর মাস্টার মাইন্ড সেটাও তার কাছে পরিষ্কার। তবে সে যে সবকিছু বুঝতে পেরেছে এটা বাকিদের বুঝতে দিল না। সে অবুঝ সেজে থেকে বলল, ঠিক আছে, থাম তোরা, আমরা সবাই মিলে ঘুরতে যাব, তোদের দুলাভাইও যাবে। আহিল ইনবি নিয়ে বলল, সকাল যাবে না? ওকে নিয়ে তো এত মাথা ব্যথা কেন? না মানে? তোরই তো বোন। আমার বোন? তোর বোন। আহিল দুগালে হাত ছুঁয়ে বলল, নাউজিবিল্লাহ, তবা তবা। আসি বিড়বিড় করে বলল, এবার আমার একটা হিল্লে হলেই হলো। ব্যথার উপশমটা যদি হতে পারতাম। আমার কোনো হিল্লে পার্টি করতে যাচ্ছি না বেয়াই, আমরা যাচ্ছি ঘুরতে, বুঝতে পেরেছেন? ভেংচি কেটে বলল লামিয়া। আবির বলল, তাহলে খুব শীঘ্রই আমাদের ট্যুরে যাওয়া হচ্ছে ইনশাল্লাহ, সস্বরে বলল সবাই। রাতের খাওয়া দাওয়া এখানেই করে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। সকালকে বাড়িতে দিয়ে আসতে গেছে আহিল। বাড়ির সবাই ঘুমানো প্রস্তুত নিয়েছে। অর্ষা নিজেও শুয়েছেন রেনুর রুমে। ঝগড়া শুরু থেকেই সে আহনাবের থেকে দূরত্ব বজায় রেখেছে কিনা, তবে আহনাব আজকে অভিনয় কথা মনে করে সে নিজে নিজে হাসছে। ড্রামাবাজগুলোর সাথে থেকে নিজেও ড্রামাবাজ হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করতেই দরজা নক করে আহনাব। রেনু গিয়ে দরজা খুলে বলল, কিছু লাগবে ভাইজান? আহনাব অজুহাত দেখিয়ে বলল, রাফিকে গরম দুধ দিয়ে আসনি কেন? এখনই যাও। মনে আছিল না ভাইজান? যাইতেছি। দুজনে কথোপকথন চলাকালীন সময় অর্ষা বিছানায় উঠে বসেছে। রেনু চলে যাওয়ার পর আহনাফ একবার পিছনে তাকিয়ে দৌড়ে ভিতরে চলে এসে অর্ষাকে জাপটে ধরে দুগালে চুমু খেয়ে বলে, এবার দেখো নিজেকে আমার থেকে কত দূরে তুমি রাখতে পারো। তুমি আমার প্রজাপতি, আমার মনের আঙিনাতে তোমায় উঠতে হবে। এতটুকু বলে আবার সে চলে আসার জন্য উদ্যত হলো। দরজার কাছে এসে থমকে যায়। পেছনে তাকিয়ে বলল, সেই সময়টার জন্য অপেক্ষায় থেকো, ভালোবাসি আমার জান। যাওয়ার পূর্বে সে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে যায়। অর্ষা হতবিহ্বল হয়ে গেল। আহনাব চলে যাওয়ার পর শব্দ করে হেসে ফেলে। বুকে বালিশ জড়িয়ে শুয়ে আনমনে বলে ওঠে, পাগল একটা। উত্তরের হাওয়া বইছে। সেই হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে উস্কো খুস্কো করছে অর্ষার মন। বক্ষস্থলে বেদনাহত, হৃদয়ে ক্লেশে জলধি। আর মাত্র 3 দিন পর রোজার ঈদ। অথচ এখনই এই সময় আহনাপের জরুরি কাজ পড়ে গেছে।
কাজটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হলেও বোধহয় তার একটা খারাপ লাগতো না। তার খারাপ লাগা মিশে আছে অন্য স্থানে। আহনাব তার কাজের জন্য ইংল্যান্ডে যাচ্ছে। সবকিছু গোছগাছ করা শেষ। আজ রাতেই তার ফ্লাইট। এখন দুপুর 1টা বাজে। এই ভর দুপুরে কড়া রোদের মাঝে ছাদে উঠে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে অর্ষা। রোদের তাপে শরীর পুড়ে যাচ্ছে, তবুও সেই দিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। তার কান্না পাচ্ছে, আকাশ পাতাল এক করে কান্না। আহনাব নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছে। কাঁধের স্পর্শ করতেই অর্ষা আর্তিম দৃষ্টিতে তাকালো। পরক্ষণে সঙ্গে সঙ্গেই সরিয়ে নিল তার দৃষ্টি। সেই সঙ্গে কাঁধ থেকে সরিয়ে নিল আহনাবের হাত। তার চোখের ভাষা আহনাবের প্রতি থাকা অজস্র অভিমানের কাব্য পড়তে বেগ পেতে হয় না আহনাবের। সে শক্ত করে অর্ষার ডান হাত চেপে ধরে রোদ থেকে ছায়ার মধ্যে নিয়ে এলো। পকেট থেকে রুমাল বের করে অর্ষার মুখে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে বলল, এমন করছো কেন? অর্ষা ভীষণ অভিমানী কণ্ঠে বলল, কি করছি আমি? এই সময় কেউ ছাদে আসে? আমি আসি। সমস্যা আপনার? অনেক সমস্যা। এই রোদে থেকে নিজেকে কষ্ট দিচ্ছ। তোমার কি ধারণা তুমি একাই কষ্ট পাও? আমি কষ্ট পাই না? সুখ পাই সেটা আমার ব্যাপার। আপনার এত মাথা ব্যথা কেন? কারণ তুমি আমার। অর্ষা তাকালো আহনাপের দিকে। ওই দৃষ্টিতে দৃষ্টি মেলানো দুষ্কর। ভয়ঙ্কর রকমের প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আশা এই মুহূর্তে সেটা যাচ্ছে না। তার অভিমানের মূল্য রয়েছে। অভিমান ভাঙতে আহনাপের অর্ষাকে জড়িয়ে ধরল। প্লিজ, এভাবে রাগ করে থেকো না। যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখতে চাই। কান্না আটকাতে রাখা বাঁধ গেছে আহনাপের শীতল ছোঁয়ায়। হু হু করে কেঁদে ওঠে অর্ষা, বলে, বিয়ের পর এটা আমাদের প্রথম ঈদ। প্লিজ থেকে যান। একটু বোঝার ট্রাই করো। আমাকে সেখানে দরকার না হলে কি এতবার তোমায় অনুরোধ করতে হয় বলো? অর্ষা বুঝতে পারে কাজটা জরুরি, কিন্তু তার অভিমান তার অভিমানের পারদ কমতে নারাজ। নিজেকে আহনাপের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে দুহাতের চোখ মুছে বলে, বেশ, যান, সাবধানে যাবেন। আহনাবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে নিচে নেমে যায়। রাফি রুমে গিয়ে দরজা আটকে বসে থাকে। জহির চৌধুরী, আমেনা বেগম, আহিল, রেনু, রাফি, আহনাব কারো কথাই সে দরজা খোলে না। ভিতর থেকে প্রতিবারই শুধু প্রত্যুত্তর করে বলছে, আমার এখন ভালো লাগছে না, ঘুমাবো আমি। এই ঘুমের বাহানা চলো আহনাব চলে যাওয়ার মুহূর্ত পর্যন্ত। অনেকবার ডাকার পর সে আহনাবের ডাকে সাড়া দেয়নি। সকলে যখন একত্রিত বসে দরজা ধাক্কাচ্ছেন কেমন মতো, তখনই দরজা খুলছে অর্ষা। কিন্তু সে সময় অর্ষাকে একা করে পাওয়ার রাগ ভাঙানোর সুযোগ নেই আহনাবের। যাওয়ার পূর্বে বলে, এয়ারপোর্টে যাবে না? অর্ষা না তাকিয়ে বলল, না, শরীরটা ভালো লাগছে না। আহনাব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আচ্ছা, রেস্ট নাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের খেয়াল রেখো। অর্ষা কান্না লুকিয়ে রাখতে পারছে না আর। তাকাতেও পারছে না। আহনাব চলে যাচ্ছে, তবু সে পারছে না চোখ মেলে তাকাতে। অভিমান তাকে গ্রাস করে নিয়েছে। সে চুপ করে বিছানায় বসে থাকে। চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে নোনা জল। সেই জলে গলে যায় অভিমানের পারদ। দৌড়ে বেরিয়ে যায় বাইরে। ততক্ষণে গাড়ি স্টার্ট দিয়েছে রাশেদ। আহনাব জানালা দিয়ে অর্ষাকে দৌড়ে আসতে দেখে উত্তাল হয়ে পড়ে। ব্যস্ত হয়ে রাশেদকে বলে, গাড়ি থামাও রাশেদ। গাড়ি থামানোর পর আহনাব তড়িঘড়ি করে নেমে আসে। অর্ষা দৌড়ে গিয়ে ঝাপটে আহনাবের বুকে। হাউমাউ করে কাঁদছে সে। শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আহনাব। সে অর্ষার মুখ দুহাতে তুলে কপালে গালে চুমু খেয়ে বলে, প্লিজ কাঁদে না যান।
আমি চলে আসব। কাজটা শেষ করেই চলে আসব সত্যি। কান্নার জন্য অর্ষা কথাও বলতে পারছে না। কেবল শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে আহনাফের শার্ট। এতটা আবেগী যে সে কবে থেকে হলো কে জানে। কেন সে একটা মুহূর্ত আহনাফকে ছাড়া থাকতে পারে না কে জানে। আশিকদের বাড়িতে আজ গ্যাঞ্জাম পার্টির ইফতারের দাওয়াত রয়েছে। সবাই তাই সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আশিকের মা আসমা বেগম এবং কাজের মেয়ে বকুল আশিকের ঘর বিছানা বসে কাজ করছিল। আশিক সেখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আহিল ওর কাঁধে হাত রেখে বলল, ফোন করছি, দেখিস নে নাকি? আশিক গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। বাকিরা আসমা বেগমকে আগে সালাম দিল। আসমা বেগম হাসি মুখে সালামের জবাব দিয়ে বলল, বসো আব্বু, আম্মু, আমি আসছি। আশিক ওদেরকে নিয়ে যায়। আশিক এবার মুখ খুলল। সে কাট কাট গলায় বলল, মা, তুমি রোজা রমজানের দিন ছারপোকাগুলোকে মারছো কেন? ওর এমন প্রশ্ন সকলে বিস্মিত। আশিক ফের বলল, কালকে ঈদ, আর আজ তুমি ছারপোকা মারছো? ওদের কি ঈদ করতে ইচ্ছে করে না? আসমা বেগম বলেন, শুনছো আহম্মকের কথা? শুনছো তোমরা? ছারপোকার নাকি ঈদ করবে। এরপর তিনি ছেলের উদ্দেশ্য বলেন, গাধা, রাত হলে যে কামড়ায়, রক্ত খায়, এগুলো খুব ভালো না? একটা রাতে রক্ত বেশি খেলে কি এমন হতো? অর্ষা আশিকের হাত ধরে বলল, হৃদয়বান ব্যক্তি আপনি আছেন আমাদের সাথে। সবাই মিলে ড্রয়িং রুমে বসল। জুই হাসতে হাসতে বলে, ছারপোকা যদি তোর এত দরদ, তোর রাতের সঙ্গী নাকি ওরা? বাজে কথা বলবি না। তোর কুইকি করার স্বভাব জীবনও যাবে না। না, ওরা ছারপোকা হলেও তো মানুষ। মেজাজ দেখে বলো আশিক। সবাই সমস্বরে বলো, কি? না মানে, বলতে চাইছি ওরা ছারপোকা হলেও তো প্রাণী। ওদের তো ঈদ করার অধিকার আছে, আছে না বল? আহিল তীর চাপড়ে বলল, থাম ভাই, তুই মনোবিজ্ঞানী হবি নাকি ভবিষ্যতে? তোরা যে পাষাণ নিষ্ঠুর বুঝলি। মন বলল, বুঝছি, এবার চুপ কর, স্বাভাবিক হ। আমি অস্বাভাবিক? তোর কোনো সন্দেহ আছে? রোজা আছে, তাই কিছু বললাম না। তোর কিছু বলতেও হবে না। তুই আকাশে যা, সবাই তোকে দেখার জন্য অপেক্ষা করছে। তুই কি আমাকে ইনডাইরেক্টলি মরতে বললি? আকাশে যাব মানে? 10 লাইন বেশি বোঝো। তার মানে কি? মুন, মুন মানে চাঁদ। আর আজ চাঁদের রাত, সবাই আজ চাঁদে দেখবে না? মুনের মুখটা এবার হাসি হাসি হলো। উবে গেল কপালের কুঁচকানো ভাঁজ। মুখের ওপর হাত রেখে হেসে বলল, যাক, কি যে বলিস না। গল্প গল্প তখন আর বেশিদূর এগোলো না। ইফতারের সময় প্রায় হয়ে গেছে। আসমা বেগম সবাইকে খেতে ডাকছেন। ইফতার সামনে নিয়ে অর্ষা মনে মনে দোয়া করে যাতে করে আহনাফ জলদি ফিরে আসে। ইফতারের সময় করা দোয়া কবুল হয়। আর এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না মোটে। সবাই মিলে একসাথে ইফতার করে ছাদে চলে যায়। পাটি বিছিয়ে একসাথে বসেছে। এখন সবাই মিলে হাতে মেহেদি দেবে। ছাদে লাইটিং এর ব্যবস্থা, কোনো অসুবিধা হবে না। রাতের ডিনারে আশিকের বাসায় করতে হবে। আসমা বেগম আগেই বলে দিয়েছে। মেয়েদের মধ্যে সবচেয়ে ভালো মেহেদি দিতে পারে রেশমি। সবাইকে আজ ওই মেহেদি দিয়ে দেবে। আহিল একটা মেহেদি দিয়ে চলে গেল ছাদের কর্নারে। আশি আর দিদার বক্স ঈদের গান বাজাচ্ছে। মেহেদি দেওয়া শেষ হলে সবাই একসাথে তাড়াতাড়ি আতশবাজি ফুটাবে। আহনাফ বেশ কয়েকবার অর্ষাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে না পেয়ে আহিলে কল করে। আহিল ফোন এনে বলে, ভাইয়া ফোন করেছে। অর্ষা আর দৃষ্টিতে একবার তাকিয়ে ফোন কানে দিল। ওপাশ থেকে ভেসে এলো মন ভালো করার কণ্ঠস্বর, কি করছো? জানতে চাইল আহনাফ। মেহেদি দিন, ছবি দিও। আচ্ছা, ইফতার করছো? হ্যাঁ, মন খারাপ একটু। কেন? আপনি কবে আসবেন? আহনাফ হেসে ফেলে, বলল, সকালে পৌঁছে যাব। আমি কি এয়ারপোর্টে আসবো? না, তুমি রেডি হয়ে থেকো, আমি এসে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা,
রাখছি তাহলে এখন। তুমি মেহেদি দাও। আপনি খেয়েছেন? না, খেয়ে নিলাম। অর্ষা ফোন রেখে আহিলকে ডাকলো। ফোন দেওয়ার সময় আহিলের হাত চেপে ধরে সে। আহিল ভুরু কুঁচকে তাকায়। অর্ষার চোখের ইশারায় হাত দেখিয়ে বলে, এসব কি? আহিল হাতের দিকে তাকিয়ে থতমত খেয়ে যাবে। মেহেদি দিয়ে সকালের নাম লিখেছে সে। মন হেসে বলে, বুঝিস না কি? তলে তলে টেম্পু চালায় মামায়, আর আমরা বললেই হরতাল। আহিলের কাছে কোনো জবাব নেই। সে ফোনটা নিয়ে তৎক্ষণাৎ ওখান থেকে চলে যায়। কেমন যেন চোর চোর ফিল হচ্ছে তার। মৌনাসিক আর দিদারকে ডেকে বলে, কিরে, তোরা কারো নাম লিখবি না হাতে? আশিক প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, তোরাই দে। বোন মেহেদি, আমার তো দুজন সিঙ্গেল কায়েদি। বেচারা দেবদাস, আফসোস করে বলল রেশমি। চাঁদ রাতে বন্ধুরা একত্র থেকে আড্ডা দিয়ে বেশ ভালো একটা সময় কাটিয়েছে। ডিনারের সময় আবিদ এসেছিল। আসমা বেগমের ফোন দিয়ে আনিয়েছে। ডিনার করা শেষ হলে আবিদ মনকে নিয়ে বাড়িতে চলে যায়। লামিয়া জুই আর রেশমি বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে আশিক এবং দিদারের উপর। আর অর্ষাকে নিয়ে বাড়িতে ফিরে আহিল। পথে অর্ষা বলে, চল একটু আমাদের বাড়িতে যাই। আহিল হাত ঘড়িতে সময় দেখে বলে, রাত 11টা বাজে। এখন যাবি? হ্যাঁ, যাব। নাম হাতে লিখছিস, তার মেহেদি রাঙা হাতটা দেখাবি না? আহিল লজ্জা পেয়ে হাসল, তবে কোনো দ্বিধা মত করল না। বরং অর্ষার এই সিদ্ধান্তে সে ভীষণ খুশি হয়েছে। বাড়িতে গিয়ে দেখল হাতে মেহেদি দিয়ে সকাল ঘুমিয়ে পড়েছে। তার মাথার কাছে বসে ঘুমাচ্ছে প্যাটিস। দৃশ্যটা কি যে আদুরে লাগছিল। তাই পারমিশন ছাড়াই আহিল কয়েকটা ছবি তুলে নিল। অর্ষার চোখ পাকিয়ে বলল, এটা কি হলো? আহিল অর্ষার গাল টেনে বলল, রাগ করিস কেন? আমারই তো বউ। অর্ষা চোখ রাঙায়। আহিল থতমত খেয়ে বলে, না মানে হবু বউ আর কি। অর্ষা অন্য পাশে ফিরে হাসল। বাবা মা ভাইয়া অনেকবার করে আজকে রাতটা থেকে যেতে বলল, কিন্তু উপায় নেই। জহির চৌধুরী বলে গিয়েছেন প্রথম ঈদটা ওই বাড়িতে করতে হবে। পরদিন বাবার বাড়ি বেড়াতে আসবে। তাই কেউ আর বেশি জোরাজুরি করল না। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয় অর্ষা। সে আর রেনু মিলে সেমাই পেশ খিচুড়ি রান্না করে। পোলাও মাংস পরে রেনু রান্না করবে। রান্না করতে করতে অর্ষা আহনাবের আসার অপেক্ষা করছিল। রান্না শেষ করে খাবার টেবিলে নিয়ে যায় অর্ষা। সেই সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। মন বলছে আহনাব এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। মন ভুল কিছু বলেনি। হাসি হাসি মুখ করে আহনাব দাঁড়িয়ে আছে। আদ্যোপান্তা কোনো কিছু না ভেবেই অর্ষা শক্ত করে আহনাবকে জড়িয়ে ধরে। আলিঙ্গন করে দেয় আহনাব। পরপর 3টে চুমু খায় অর্ষা মাথায়। ভালোবাসার ভাগ বসাতে দৌড়ে আসে অ্যানিয়ন আর ক্যাথিয়ন। ওরা আহনাবের পায়ের কাছে দাঁড়িয়ে মাথা নিচু করে ডাকছে, ম্যাও ম্যাও। অর্ষা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই বিড়াল দুটো এত হিংসুটে। আহনাব হাসল। অ্যানিয়ান আর ক্যাথিয়ানে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। অর্ষা গম্ভীর কণ্ঠে বলল, আজ ঈদ বলে তোদের কিছু বললাম না বিচ্ছু। আহনাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে পাঞ্জাবি পরে তৈরি হয়ে নামাজ পড়তে যাওয়ার জন্য নিচে জহির চৌধুরী, আহিল, রাফি অপেক্ষা করছে। আহনাবের দেরি হচ্ছে দেখে অর্ষা ডাকতে আসে। দরজায় দাঁড়িয়ে আহনাবকে দেখে মিষ্টি হাসে। এগিয়ে গিয়ে পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলে, আপনি এত সুন্দর কেন? আমার প্রজাপতি দেখার চোখ সুন্দর তাই। এছাড়া আপনি ভীষণ সুন্দর। নিশ্চয় খুব যত্ন করেন। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। এত নিখুঁত আপনি। আমার তো ভয় হয় মাঝে মাঝে। ভয় কেন? কখনো হারিয়ে না যান আমার থেকে। আহনাব অর্ষার কোমর চেপে ধরে আরেকটু কাছে টেনে বলল, এই জীবন থাকতে সেটা কখনোই সম্ভব নয়। ইহকালে যে কয়টা দিন বাঁচি, তোমাকে জীবনসঙ্গী করেই বাঁচবো ইনশাল্লাহ। চোখের আড়াল হতে দেব না। হারানো তো দূরের ব্যাপার, আল্লাহ কে বলবো। যদি একটা পূর্ণ জীবন করে থাকি, তাহলে সেই পুণ্যের বিনিময়
হলো আল্লাহ যেন পরকালেও আমাদের একসাথে রাখেন। অর্ষা কিছুই বলতে পারল না। আনন্দে তার চোখ মুখ চকচক করছে। সে আলগোছে মাথা রাখলো আহনাপের বুকে। আহনাপ অর্ষার মুখটা তুলে দু গালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, নামাজে যেতে হবে না? অর্ষা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। অর্ষার হাতে রান্না করা সেমাই পায়েস খেয়ে বাবা দুই ছেলে রাফি ঈদের নামাজ পড়তে চলে যায়। ওরা যাওয়ার পর অর্ষা আমেনা বেগমকে গোসল করিয়ে ঈদের নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, আপনাকে কত সুন্দর লাগছে মা। তিনি হেসে বললেন, আমার পাশে থাকা মিষ্টি মেয়েটা চেয়ে কম। যাও যাও, তুমি গিয়ে রেডি হও। আমেনা বেগমকে খেতে দিয়ে অর্ষা নিজের রুমে এলো। বাড়িতে ভিডিও কল করে সকাল এবং মায়ের সঙ্গে কথা বলে। বাবা আর ভাই নামাজে গিয়ে তাই কথা হয়নি। কথা শেষ করে অর্ষা গোসল করে রেডি হয়ে নেয়। বেবি পিঙ্ক কালার একটা গাউন পরেছে সে। আহনা পছন্দ করে কিনে দিয়েছিল। হালকা মেকআপ করে দুহাতে চুড়ি পরেছে। পায়ে পরেছে পাথরের পায়েল। সেজেগুজে সে অপেক্ষা করছে আহনাফের জন্য। সে ফিরল বন্ধুদের সঙ্গে একসাথে ঘুরতে যাবে। অপেক্ষার প্রহর কাটিয়ে নামাজ শেষ করে আহনাফ বাড়িতে ফিরে। অর্ষা দৌড়ে গিয়ে সালাম দিয়ে বলে, আমার সালামি। আহনাফ হেসে ফেলে বলে, সালামি দিতেই হবে? অবশ্যই দেব। আগে বাকিদের থেকে নিয়ে নাও। আমারটা প্রাইভেট তো, সবার সামনে দেওয়া যাবে না। ভুজুং ভাজুং বলে লাভ নেই। আমার সালামি চাই। বলছি তো দেব। 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। সালামি না দিয়ে কোথায় যাব? ঠিক আছে রুমে চলো। রুমে কেন? বললাম না প্রাইভেট। এরপর সে অর্ষাকে টেনে রুমে নিয়ে গেল। ভিতর থেকে দরজা লাগিয়ে অর্ষার কাছে এসে দাঁড়ায়। বিব্রত বোধ করে অর্ষা। আহনাফ আরো কাছে এসে ঘাড়ে এক হাতে অন্য হাতে হাত চুলের মাঝে ঢুকাতেই ছিটকে দূরে সরে যায় অর্ষা। কাট কাট গলায় বলে, একদম না, নতুন জামা পরা, সেজেগুজে রেডি হয়েছি, এখন কিছু করা চলবে না। আহনাফ ভুরু কুঁচকে তাকায় তার জিজ্ঞেস করে, কি করা চলবে না? আপনি যা চাচ্ছেন। অর্ষা কি বলতে চাচ্ছে বুঝতে পেরে আহনাফ শব্দ করে হেসে ওঠে। অর্ষা রেগে যায়। হাসির কি হলো? আহনাফ হ্যাচকা টানে অর্ষার কাছে টেনে আনে। নাকের ডগায় চুমু খেয়ে বলে, তুমি যা ভাবছো এখন সেসব কিছু করব না। পুরো রাত তো পড়ে আছে। এখন কাছে টেনেছি অন্য কারণে। কি কারণ? আগে চুলগুলো সুন্দর করে খোপা করো। কেন? খোপা করলে সুন্দর লাগে। ঠিক আছে। চুল খোপা করার জন্য অর্ষা ড্রেসিং টেবিলের সামনে বসলো। পিছন থেকে আয়না তাকে দেখছে আহনাফ। খোপা করা শেষ হলে অর্ষা বলে, হয়েছে? হ্যাঁ। এরপর আহনাফ মানিব্যাগ থেকে বের করে 1000 টাকার 5টা নোট বের করে অর্ষার হাতে দিয়ে বলে, আপনার সালামি বিবিজান। অর্ষা হেসে ফেলে। আহনাফকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলে, থ্যাংক ইউ। আহনাফ অর্ষাকে ঘুরিয়ে সামনে দাঁড় করায়। পাঞ্জাবি পকেট থেকে তাজা ফুলের গাজরা বের করে খোঁপায় জড়িয়ে দিতে দিতে বলে, এবার সুন্দর খোঁপাটি পূর্ণতা পেল। অর্ষা আয়নার দিকে তাকিয়ে বলে, আর আমার পূর্ণতা। আহনাফ হেসে অর্ষার ঠোঁটে গাঢ় চুমু খেয়ে বলে, পূর্ণতা দিতে গিয়ে লিপস্টিক খেয়ে ফেললেন। অর্ষা হেসে আহনাফের বাহুতে কিল বসায়। আহনাফ এক হাতে অর্ষার কোমর ধরে গালে চুমু খেয়ে বলে, আমার বউটা। গল্পটি সমাপ্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব আহনাফের একটি গল্প। আশা করি সেটাও আপনাদের খুব ভালো লাগবে।